নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতি সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা টিভি চ্যানেলের মাধ্যমে লোকের কাছে পৌঁছেছে। খবরটি অনেকের মধ্যে বেশ উৎসাহ তৈরি করেছে, অনেকের মধ্যে ঠিক হয়েছে, ভাব তৈরি হয়েছে। সেই খবরটি হচ্ছে এইটা। এই যে দেখুন এইটা, এই যে ছবিটা। এটা হচ্ছে একটা ভিডিওর কভার পেজ। এটা টিভি 9 বাংলার কভার পেজ। যেখানে মসজিদ থেকে মাইক সরানোর ব্যাপারে কথা পাওয়া যাচ্ছে। আরেকটি কভার পেজ দেখাচ্ছি, এটা হচ্ছে নিউজ 18 বাংলার কভার পেজ। এখানেও মসজিদ থেকে মাইক সরানোর কথা আসছে। অর্থাৎ বর্তমানে যে পশ্চিমবঙ্গে সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার, সেই সরকার মসজিদ থেকে মাইক সরানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এখন উদ্যোগ ভালো কি মন্দ এটা অন্য ব্যাপার, সরানো উচিত কিনা এগুলো হচ্ছে অন্য প্রসঙ্গ। তো আর একটা অডিও মানে ভিডিও দেখায়, অডিও বা ভিডিও যাই বলা, এই যে এই চেঞ্জটা দিলীপ ঘোষ বলছেন, শোনা যাক বক্তব্যটা কিছুক্ষণ। যদি কেউ জোর করে খোলায় সেটা কথা বলা উচিত ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই। মন্দিরে মসজিদে সব জায়গায় মাইক লাগাতে হবে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছেন, তখন থোড়াই না মাইক ছিল। তো সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয়, সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত, এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত। হ্যাঁ, কিন্তু সাউন্ড কন্ট্রোলের নামে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, পুলিশ একটু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা অনেক জায়গা থেকে লাউড স্পিকার খোলার মৌখিক নির্দেশিকা জারি করছে। জোর করে কিছু করানোর দরকার নেই। দিলীপ ঘোষের বক্তব্য হচ্ছে যে শুরুর দিনেই যখন ইসলাম শুরু হয়েছিল তখন কি এসবের অস্তিত্ব ছিল? তো তাহলে এখন এইসবগুলো করে সরকার কোনো অতি উদ্যোগ নেয় না, যেখানে যেটা দরকার সেটা এরকমই বক্তব্য, সেখানে সেটা করা হচ্ছে। তো এই প্রসঙ্গে স্বাভাবিকভাবে যে কথাটি আসবে যে এই মাইকগুলো, এই যে মাইক যে খোলা হচ্ছে, এগুলো কবে লাগানো হয়েছিল বা কবে থেকে এইসব চালু হলো? এইটা নিয়েই আজ থেকে 15 বা 16 বছর আগে আমার বাবার সঙ্গে কথা হয়েছিল। আমার বাবা একজন শিক্ষক লোক ছিলেন এবং ইতিহাসে খুব ভালো, সমকালীন ইতিহাসে তার জ্ঞান খুব ভালো ছিল। তো সেদিন আমি একটা ইয়ার্কির ছলে একটা কথা বলছিলাম, এই সকাল 11:30 12টা এরকম সময়, যে ভাষা ছিল এইরকম যে ওরা মানে মুসলিমরা, ওরা যতই ওই মাইক বেঁধে চেঁচাক, ওদের আজানটা আমার কাছে ছিল চেঁচানো, চেঁচাক, ওদের ওই চেঁচানোর খবর ওদের আল্লাহর কাছে পৌঁছবে না। ওদের আল্লাহ মানে ভগবান, মানে ওদের ভাষা, ওদের জিনিস, তো সেখানে যাবে না। তো তার ব্যাখ্যাও দিচ্ছিলাম আমি এইভাবে, যে যাবে না এই কারণে যে বিজ্ঞান বলে পৃথিবী এবং পৃথিবীর পরের যে অংশ বা অন্যান্য গ্রহ নক্ষত্র, এদের মাঝখানটা হচ্ছে পুরো শূন্য, আর শূন্য মাধ্যমে শব্দ যেতে পারেনি। অর্থাৎ চেঁচামেচির ফলটা হচ্ছে ওটা পৃথিবীতেই আটকে থাকবে, ওটা ওদের আল্লাহ পর্যন্ত যাবে না। আল্লাহ কোথায় থাকে জানা নেই, কেউই জানে না, তো যাবে না। আল্লাহ যদি আকাশে থাকে তাহলে যাবেন, কারণ ওই শব্দ ওখানে যাবেন না, কারণ শূন্য মাধ্যমে যাওয়া সম্ভব না। তখন বাবা বলে, ওরে মসজিদে ওই রকম মাইক আগে ছিল নি। এই আগে ছিল নি এই কথা থেকেই আমি জোর দিই, আগে ছিল নি মানে কবে থেকে তাহলে হলো? তখন বলে 77-এ বামফ্রন্ট ক্ষমতায় এলো, মানে সিপিএম এলো ক্ষমতায়। বামফ্রন্টের সব থেকে বড় শরিকের নাম হচ্ছে সিপিএম। সিপিএম ক্ষমতায় এলো তার ঠিক 2 বছরের মতো আগে থেকে, 1 থেকে 2 বছর আগে, অর্থাৎ 75-76 সাল নাগাদ সমস্ত মসজিদগুলোতে, রাজ্যে যেখানে যত মসজিদ আছে সেখানে মাইক লাগানো শুরু হয়। আমি যখন জিজ্ঞাসা করি কার উৎসাহীটা হলো, তখন বাবা বলে কার উৎসাহে বলা যাবে না, ওই সিপিএম, ধরে নে সিপিএম এর উৎসাহী হয়েছে। তো জিনিসটা বোঝা গেল নি, ওইখানেই আলোচনাটা থামলো, যে মসজিদে মাইক লাগানো শুরু হলো কবে না 75-76 এরকম সময় থেকে, 1975-76 সাল থেকে লাগানো শুরু হয়। আর আজকে বিজেপি সরকার এগুলো খোলার ব্যাপার করছে বা খোলার ব্যবস্থা করছে। তো জানা গেল যে এইরকম সময় থেকে লাগানো শুরু হয়। তো কার উৎসাহে এইটা আমি জানতে পারলাম আরো অনেকটা পরে। যখন জানতে পারলাম তখন মানে পরিষ্কার হয়ে গেল ধারণাটা, তখন আর আমার বাবা বেঁচে নেই। এটা হচ্ছে 23 সালের কাছাকাছি এসে একটা অডিও, এই ভিডিও দেখায়, এই যে ভিডিওটা। সভাটা করছি, এখনো কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছে, অর্জুন সিং এর করা মামলা। কি মামলা? এই যে একটু পরে আজান শুরু হবে, এখানে
অর্জুন সিং এর করা মামলা যে আজান হলে, মসজিদে আজান হলে নাকি অর্জুন সিংদের খুব অসুবিধা হয়, তাই বাংলার সব মসজিদ থেকে মাইক খুলে নিতে হবে যাতে মসজিদের আজানের আওয়াজ যেন মসজিদের বাইরে না আসে। অর্জুন সিং এর করা মামলা, পশ্চিম বাংলায় আজান বন্ধ করে দেওয়ার মামলা, অর্জুন সিং এর মামলা এখনো হাইকোর্টে চলছে। আর সেই এইখানে বাম নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে মাইক লাগানোর সপক্ষে কথা বলতে। মসজিদে মাইক লাগানো আছে এবং বিজেপি তারা তোলার চেষ্টা করছে, এইটার ব্যাপারে কথা বলছে এবং পক্ষ অবলম্বন করছে। মাইক লাগানোর পক্ষে এর বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এখান থেকে পরিষ্কার হলো যে সিপিএমই উৎসাহ দিয়েছিল মসজিদে মাইক লাগাতে। এর বক্তব্য থেকে বোঝা গেল যে ৭৭ সালে তারা আসার আগেই ৭৫-৭৬-এ মসজিদে মাইক লাগানোর উৎসাহ সিপিএম দিয়েছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দলের এটা হচ্ছে ওপিনিয়ন বা বক্তব্য, মসজিদে মাইক লাগানো উচিত। এই অংশটুকু শোনার পর, এই ইতিহাস জানার পর যে কারোর মনে প্রশ্ন হবে তাহলে সিপিএম তো খুব খারাপ দল। যারা মনে করছে মসজিদ থেকে মাইক সরানো উচিত, তারা মনে করতেই পারে সিপিএম খারাপ দল। আসলে সিপিএম, কংগ্রেস, এই দলগুলো এরা খারাপ ভালো ওই রকম নয়, এদের ব্যাপারটা একটু আলাদা। এরা ঠিক যেভাবে বিজেপি যেরকম একটা দল, বিজেপি যেভাবে রাজনীতিটা ভাবে বা যেরকম ভাবে ভাবে জিনিসগুলোকে, ওরা ওরকম ভাবে ভাবেনি। অর্থাৎ হিন্দু মুসলিম সম্পর্ককে বিজেপি যতটা সিরিয়াস ভাবে ভাবে নেয়, কংগ্রেস, সিপিএম এই দলগুলো সেভাবে মনে করেনি। তারা মুসলমান ভোটের জন্য মূলত বিজ্ঞান প্রযুক্তিকে মুসলমানদের একদল উদ্যোগী ব্যবহার করবে এবং করার পর মুসলিম ভোটটা তাদের পকেটে আসবে বা কাছে আসবে, এইটা মনে করে মূলত তারা ওইটাই উৎসাহ দিয়েছিল। এবং এটা শুধু ওদের ক্ষেত্রে উৎসাহ দিলে এমন নয়, হিন্দুদের পুজোতেও দেখা যায় মাইক টাইক বাঁধা হয়। ওটাও ওইরকম সময় থেকে, অর্থাৎ ৭৭, অর্থাৎ ৭৫-৭৬ এইরকম সময় থেকে হিন্দুদের পুজোগুলোতেও মাইক বাঁধা। হিন্দুদের সব থেকে বড় পুজোর নাম হচ্ছে দুর্গা পুজো, এরপর আছে কালী পুজো, এইসব পুজোগুলোতেও মাইক বাঁধার ব্যাপার এলো। তো এইগুলোতেও সিপিএম এর উৎসাহ ছিল, অর্থাৎ সিপিএম ওদিকেও উৎসাহ দিল, এদিকেও উৎসাহ দিল। কিসের জন্য না, ওই জিনিসটার প্রতি যে লোকের আকর্ষণ তৈরি হয়েছে, সেই আকর্ষণটাকে ভাঙিয়ে ভোট বাক্সে ভোটের রাজনীতিতে প্রতিফলন ঘটানোর জন্য, প্রতিফলন দেখার জন্য তার সফল হয়েছিল। দুতরফই মাইক বাঁধা বা মাইক ব্যবহার শুরু হলো। তো এই যে জিনিসটা এইটাই রকম। এখন এটা হচ্ছে এইরকম যে কবে মাইক বাঁধা হয়েছিল তার উত্তর হচ্ছে এইটা, ওই রকম সময় থেকে মাইক বাঁধা শুরু হয়। আজকে বিজেপি সরকার খোলার ব্যবস্থা করছে। এবার আরেকটি জিনিসের কথা বলি, আরেকটি ইতিহাস বলি। একালও কেটে গেছে। তো বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন স্থানে, মুসলমান পাড়ার ভেতরে বিভিন্ন জায়গায় গরুর মাংস মানে বিক্রির জায়গা বা স্টল তৈরি হয়েছিল। কবে তৈরি হয়েছিল সেটা বলবো। তো এইরকম স্টল ছিল যেখান থেকে মুসলমানরা গোমাংস কিনে খেত। তো এই স্টলগুলো শুরু হয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার 2 বছরের মতো আগে থেকে। আর তৃণমূল 11 সালে ক্ষমতায় আসে, 8, 9, 10 এইরকম সময় থেকে এই স্টলগুলো বাজাতে শুরু হয়। কার উৎসাহে না, তৃণমূল কংগ্রেসের উৎসাহে। প্রথমটাই ছিল সিপিএম এর উৎসাহে, পরেরটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উৎসাহে। তৃণমূল কংগ্রেসও মুসলিম ভোটের জন্য এই ধরনের মুসলমানদের মধ্যে যারা এই কাজ করতে চায় তাদের কাজকে উৎসাহ দিল। কিসের জন্য? মুসলিম ভোটের জন্য। এতে এই যে জিনিসটা, প্রথমটাতে মসজিদে মাইক বাঁধা, পরেরটা এই যে গরুর মাংস বিক্রি করা, এটা হিন্দুদের একটা অংশের প্রবল আপত্তি ছিল। কিন্তু সিপিএম বা তৃণমূল কংগ্রেস কেউই সেই অংশটাকে গুরুত্ব দেয়নি। কেন দেয়নি? তাদের মনে হয়েছিল যে ওই অংশটা, যে অংশটার আপত্তি আছে, ওদের ভোট কম এবং ওদের নামে আমরা দাগিয়ে দেবো হচ্ছে সাম্প্রদায়িক। এই বলে নির্বোধ হিন্দু ভোটটাকে আমরা নিজেদের দিকে টেনে নেবো। এই জায়গা থেকে তারা ওই জিনিসটার উপরে, ওই জিনিসটা সম্পর্কে নিরুৎসাহিত বোধ করে বা তারা উৎসাহ দেখায়নি। ফলে তৃণমূলের উৎসাহে যে স্টল শুরু হলো, সিপিএম তাতে বাধা দেয়নি বা সিপিএম এর উৎসাহ ছিল তাতে। সিপিএম এইটা দেখতে চাইছিল হিন্দুরা বলুক, হিন্দুরা সমস্যারে বলুক যে এইটা আমাদের আপত্তি আছে এবং আমরা তখন গিয়ে কিছু করি। কিন্তু হিন্দুরা তখন সিপিএম কে সরাতে চায়, ফলে ওই রকম ইচ্ছার ব্যাপারটা রাখেনি, আর সিপিএম এটা চেপে যায়। এই কারণে চেপে যায় যে মুসলিম ভোট তারও দাঁড়াতে লাগবে। তো এই যে জিনিসটা যেটা বললাম, এটা হচ্ছে প্রবল আপত্তিকর। মানে অনেকেই এসব জিনিস শুনতে চায়নি, কিন্তু শুনতে না চাইলেও জিনিসটা হচ্ছে স্পর্শকাতর। স্পর্শকাতর মানে
গরুকে হিন্দুরা দেবতা বা দেবী যাই বলা হোক না কেন এগুলো মনে করে। হিন্দুরা বিশ্বাস করে এই দেশ হচ্ছে হিন্দুর দেশ। পার্টিশন বা ভাগাভাগির পর এই জিনিসটাই বৌদ্ধরা আরো প্রবল হয়। তো সেই জায়গা থেকে মুসলমান সংখ্যালঘু হিসাবে সে ওইসব খাবে কি খাবে না সেটা তার ব্যাপার, কিন্তু সেটা কখনো প্রকাশ্যে হওয়া উচিত ছিল না। কিন্তু মুসলমানরা সেই কাজটাই করে। বিজেপি ক্ষমতায় আসার পর ওই যে স্টল যেগুলোর কথা বললাম ওগুলো ওই ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে মোটামুটি বন্ধ হয়। আর এবার মাইকটার ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। ভালো মন্দ পরের কথা, কিন্তু এটা যে শব্দ দূষণকে উৎসাহ দেয় সেটা সত্যি। এবার সিপিএম এর ব্যাপারে আরেকটা কথা বলি। সিপিএম তো এই দুটো মাইক বাঁধা বা পুজোতে মাইক এই সবগুলোতে উৎসাহ দিল, কিন্তু দেওয়ার পর অনেকটা পরে হলেও তাদের মধ্যে বোধ বুদ্ধি হয়েছিল, অর্থাৎ তাদের মধ্যেও বিচার বোধ এসেছিল যে এইভাবে শব্দ দূষণকে উৎসাহ দেওয়া হচ্ছে। তখন তারা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তৈরি করে, সেই পর্ষদ দিয়ে তারা ওই এইসব দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু মসজিদে মাইকের দূষণটাকে নয়, ওই কালী পুজোয় বাজি পোড়ানো ওই দূষণটার উপর তারা ফোকাস করে ওইটায়। এইটা করে সিপিএম হিন্দু ভোটকে তাদের বিরুদ্ধে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কেন? এই ঘটনাগুলো যে জিনিসগুলো বলছি এগুলো হচ্ছে ঘটনা, এগুলো সামনে আমি ছিল, মানে আমি ঘটনাগুলো দেখেছি। এইরকম সাইকেল চালিয়ে আসছি স্কুল থেকে, তখন হিন্দুর ছেলেই বলছে এই দেখ আজ 2 দিন পরে যে শবে বরাত আসবে, মুসলমানদের পাবো শবে বরাত আসবে, দেখবি কত বাজি পড়ছে। তখন দেখবি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আর নেই। আর আগে কিছুদিন আগে আমাদের হিন্দুদের গেল কালী পুজো গেল, সেখানে দেখবি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কত অ্যাক্টিভ হয়েছিল, মানে কত সক্রিয় হয়েছিল, কত বাজি নিল, উদ্ধার করলো, এই করলো। আসলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তো করছে না, সিপিএম বা বামপন্থী সরকার এটা করছে। অর্থাৎ তারা দূষণ বলতে বুঝলো কালী পুজোয় বাজি পোড়ানোটাকে, তারা শবে বরাতে বাজি পোড়ানোটাকে দূষণ বলে মনে করলো। অর্থাৎ পরোক্ষভাবে তৃণমূলের মতো করে তারাও সাম্প্রদায়িক কাজ উৎসাহ দিল। অর্থাৎ একটা সম্প্রদায়ের খারাপ কাজকে উৎসাহ দেওয়া হলো অন্য একটি সম্প্রদায়ের খারাপ কাজকে নিন্দে করার মধ্যে দিয়ে। অর্থাৎ কালী পুজো, আমি কালী পুজোয় বাজি পোড়ানোটা খারাপ বলছি, কিন্তু সিপিএম এর সরকার মনে করলো ওটা খারাপ। তাহলে ওই যুক্তিতে যদি কালী পুজোয় বাজি পোড়ানো খারাপ হয়, তাহলে শবে বরাতে বাজি পোড়ানোটা খারাপ হতে পারত। কিন্তু শবে বরাতের সময়, সেই সময় কথা বলছি, সেই বাম আমলের কথা বলছি, শবে বরাতের সময় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পাওয়া যেত না। এইটা কিন্তু সিপিএম এর যেসব নেতা আছে যারা আছে এরা উত্তর দিতে পারবেন, বা উত্তর যদি দেয় তারা যদি সত্যবাদী হয় তারা সত্যি কথা বলবে, কিন্তু সত্যবাদী না হলে তারা তাদের মিথ্যা কথা বলতে হবে যে না আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সত্যি হচ্ছে তারা কোনো ব্যবস্থা নেয়নি। আসলে এটা তাদের দোষ নয়, এটা হচ্ছে দলীয় রাজনীতির নিয়ম। সবসময় ভোট হারানোর ভয় আছে, তাই সরকার ওই রকম চেপে চেপে একটা একটা করে ব্যবস্থা নেয়, আর ওইরকম করেই ক্ষমতার বদলের ব্যাপার আছে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।